ভাবুন তো একবার, বরফে ঢাকা এক বিশাল দ্বীপ, কিন্তু এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এর দিকেই তাকিয়ে আছে। যেটা একসময় ছিল কেবলই এক ঠান্ডা জনমানবহীন জায়গা, সেটাই আজ হয়ে উঠেছে ভবিষ্যতের ক্ষমতার কেন্দ্র। চলুন এই বরফের আড়ালের আসল খেলাটা আজ বুঝে নেওয়া যাক। প্রশ্নটা খুবই স্বাভাবিক। হঠাৎ করে বরফের এই দ্বীপটা নিয়ে এত টানাটানি কেন? যে গ্রিনল্যান্ডকে কয়েক দশক আগেও কেউ পাত্তাই দিত না, তাকে নিয়ে আজ আমেরিকা, চীন আর রাশিয়ার মতো দেশগুলো কেন এত উঠে পড়ে লেগেছে? আজকের এই আলোচনায় আমরা এই রহস্যটাই ভাঙব। দেখুন, পরিবর্তনটা কত নাটকীয়। একটা সময় ছিল কোল্ড ওয়ার শেষ হওয়ার পর আমেরিকা তাদের সব সামরিক ঘাঁটি গ্রিনল্যান্ডকে ফিরিয়ে দিয়েছিল। জানেন কত দামে? মাত্র $1। কারণ তখন এর আর কোনো কৌশলগত গুরুত্বই ছিল না। আর আজ সেই একই জায়গা বরফ গলে গিয়ে জন্ম দিচ্ছে এক নতুন মহাসাগরের, যা বিশ্ব রাজনীতির অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। তো এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা দেখব গ্রিনল্যান্ডের সেই প্রায় ভুলে যাওয়া অতীত। তারপর জানব কিভাবে জলবায়ু পরিবর্তন সবকিছু ওলটপালট করে দিচ্ছে। এরপর কথা বলবো বরফের নিচে লুকিয়ে থাকা গুপ্তধন আর সেটা নিয়ে বড় বড় দেশগুলোর কাড়াকাড়ি নিয়ে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ, যাদের হাতেই রয়েছে এর আসল ভবিষ্যৎ। চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। সেই সময় ফিরে যাই যখন গ্রিনল্যান্ড ছিল বিশ্বের চোখের আড়ালে, কোল্ড ওয়ারের এক পরিত্যক্ত স্মৃতিচিহ্ন। বিশ্বাস করা যায়, মাত্র $1। এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে কয়েক দশক আগেও এই বিশাল দ্বীপটার স্ট্র্যাটেজিক ভ্যালু কতটা কম ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আমেরিকার কাছে বরফে ঢাকা এই অঞ্চলের আর তেমন কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। আর এই বিশাল পরিবর্তনের পেছনের মূল কারণ হল ক্লাইমেট চেঞ্জ, যা আক্ষরিক অর্থেই আর্কটিকের ভূগোলটাই নতুন করে এঁকে দিচ্ছে। আর এই পরিবর্তনের গতিটা অবিশ্বাস্য। পুরো পৃথিবীর তুলনায় আর্কটিক অঞ্চল গরম হচ্ছে প্রায় 4 গুণ বেশি দ্রুত। এর মানে হল এটা শুধু তাপমাত্রা বাড়ার বিষয় না, বরফ গলে গিয়ে সেখানে আক্ষরিক অর্থেই একটা নতুন মহাসাগর তৈরি হচ্ছে। মাত্র কয়েক দশকেই বরফের স্তর এতটাই পাতলা হয়ে গেছে যে আর্কটিক আর আগের মতো দুর্ভেদ্য নেই। আর এর ফল কি? ইতিহাস বলে যেখানেই নতুন সমুদ্রপথ তৈরি হয়, সেখানেই বড় শক্তিগুলো তার নিয়ন্ত্রণ নিতে ঝাঁপিয়ে পড়ে। আর দেখুন, ঠিক সেটাই হচ্ছে। বিশ্ব বাণিজ্যের জন্য খুলে যাচ্ছে একেবারে নতুন সব রাস্তা। কানাডা নর্থ ওয়েস্ট প্যাসেজকে নিজেদের বলে দাবি করছে, অন্যদিকে রাশিয়া আর চীন মিলে তৈরি করছে এক আইস সিল্ক রোড। এই দৌড়ে আমেরিকাও পিছিয়ে নেই, তারাও বরফ ভাঙার জন্য নতুন সব জাহাজ তৈরি করছে। তবে গল্পটা শুধু নতুন সমুদ্রপথেই শেষ নয়। বরফ গলার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে এর নিচে লুকিয়ে থাকা এক বিশাল গুপ্তধন, প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলোর মধ্যে সবচেয়ে দামি হল রেয়ার আর্থ মিনারেলস। এখন ভাবছেন, এটা আবার কি? সহজ ভাষায় বললে এগুলো হলো এমন কিছু উপাদান যা ছাড়া আজকের দিনের আধুনিক প্রযুক্তি একেবারে অচল। মানে আমাদের হাতে যে স্মার্টফোন, কম্পিউটার, ইলেকট্রিক গাড়ি, এমনকি দেশের সুরক্ষার জন্য যে আধুনিক সামরিক প্রযুক্তি, সব কিছুর পেছনেই কিন্তু এই রেয়ার আর্থ মিনারেলস রয়েছে। আর ধারণা করা হয় গ্রিনল্যান্ডের বরফের নিচে এর এক বিশাল ভাণ্ডার লুকিয়ে আছে। ভাবুন তাহলে দ্বীপটা হঠাৎ করেই কতটা মূল্যবান হয়ে উঠেছে। তো একদিকে নতুন সমুদ্রপথ আর অন্যদিকে এই বিপুল সম্পদ, এই দুয়ের টানে গ্রিনল্যান্ড এখন হয়ে উঠেছে বিশ্ব শক্তিদের জন্য এক নতুন দাবার বোর্ড, যেখানে চাল দিচ্ছে আমেরিকা, চীন আর রাশিয়া। আর এই খেলাটা বেশ মজার। যেমন ধরুন, চীন যখন গ্রিনল্যান্ডের এয়ারপোর্ট বানানোর জন্য টাকা দিতে চাইল, আমেরিকার সাথে সাথে ডেনমার্ককে চাপ দিয়ে সেটা আটকে দিল। আবার যখন একটা চীনা কোম্পানি খনিতে বিনিয়োগ করতে গেল, আমেরিকা নিজেই $1 মিলিয়ন বিনিয়োগ করে সেই চালটাকেও ব্লক করে দিল। এমনকি নিজেদের উপস্থিতি জানান দিতে প্রায় 70 বছর পর আমেরিকা গ্রিনল্যান্ডে তাদের কনসুলেটও আবার খুলেছে। আমেরিকা যে চীনের উদ্দেশ্য নিয়ে কতটা সন্দিহান তা তাদের এই বক্তব্য থেকেই স্পষ্ট। তারা বলছে চীনের সাথে আর্কটিকের সরাসরি কোনো সম্পর্কই নেই, তবুও তারা এখানে প্রভাব খাটাতে চাইছে। সুতরাং আমেরিকার কৌশলটা এখন পরিষ্কার।
একদিকে তারা চীনের বিনিয়োগ আটকাচ্ছে, অন্যদিকে নিজেদের সামরিক আর অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে, এমনকি গ্রিনল্যান্ডকে সরাসরি সাহায্যও করছে, যাতে দেশটি তাদের দিকেই ঝুঁকে থাকে। কিন্তু এই বড় বড় দেশগুলোর লড়াইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ হল গ্রিনল্যান্ডের মানুষ, কারণ দিনের শেষে সিদ্ধান্তটা কিন্তু তাদেরই নিতে হবে। স্থানীয়দের মানসিকতায় যে একটা বড় পরিবর্তন এসেছে তা এই কথাতেই স্পষ্ট। গ্রিনল্যান্ডের মানুষ এখন বুঝতে পারছে যে বিশ্বমঞ্চে তাদের গুরুত্ব কতটা বেড়েছে। তারা আর শুধু ডেনমার্কের চোখে দুনিয়া দেখতে চায় না, বরং সরাসরি সবার সাথে সংযোগ তৈরি করতে চায়। তবে তার মানে এই না যে তারা যে কোনো বিনিয়োগকেই লুফে নিচ্ছে। একটা জরিপে দেখা গেছে প্রায় ৭০% গ্রিনল্যান্ডবাসী চীনের বিনিয়োগের বিপক্ষে, কারণ তাদের মনে এখনও ঔপনিবেশিকতার ভয় কাজ করে, সেটা পশ্চিম থেকেই আসুক বা পূর্ব থেকে। আর এই উপলব্ধিটাই হয়তো সবচেয়ে বড় ব্যাপার। গ্রিনল্যান্ডের মানুষ এখন ধীরে ধীরে তাদের নিজেদের শক্তিটা বুঝতে পারছে। তারা জানে এই নতুন ভূ-রাজনৈতিক খেলায় তাদের হাতেই রয়েছে আসল তাস। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, বিশ্বশক্তিগুলোর এই টানাটানির খেলায় গ্রিনল্যান্ড কি নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি আবারও বড় দেশগুলোর ক্ষমতার লড়াইয়ের মঞ্চ হয়েই থেকে যাবে? উত্তরটা হয়তো ভবিষ্যতই বলে দেবে।